প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রিয় সুধী, সবাইকে মুজিবের শুভেচ্ছা। এটি বিজয়ের মাস, আর মাত্র দুদিন পরে 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 54 বছর। এই 54 বছরে যারা এই বাংলাদেশটাকে গ্রাস করতে চেয়েছিল, যারা এই বাংলাদেশটাকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিল, যেই বাংলাদেশটাকে যারা অসাম্প্রদায়িক চেতনা থেকে একটি সাম্প্রদায়িক মৌলবাদী রাষ্ট্র করার চেষ্টা করেছিল, রাষ্ট্রের টাকায় গত 54 বছরে মানুষের জাকাতের টাকায়, ফেতরার টাকায়, কোরবানির পশুর চামড়ার টাকায় যাদেরকে আপনারা লালন পালন করেছেন, তারা আজ পশু হয়ে, কোরবানির পশুর চামড়ার পয়সা খেয়ে যারা বড় হয়েছে, তারা আজকে পশু হয়ে আমাদের স্বাধীনতার পতাকাকে খামছে ধরেছে, আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে খামছে ধরেছে, এবং আমাদের এই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে হাজার হাজার বছর থেকে চলে আসা আমাদের যে জারি গান, আমাদের সারি গান, আমাদের মুর্শিদি, মারপতি, রামপ্রসাদী, কীর্তন, নজরুল, রবীন্দ্রনাথ, আমাদের যে গানের ধারা, সেটাকে তারা বাউলদেরকে আক্রমণ করা শুরু করেছে, তারা মাজার ভাঙা শুরু করেছে। তারা বাংলাদেশের জন্মের সাথে যে দলটির নাম ওতপ্রোতভাবে জড়িত, যে দলটি না হলে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি হতো না, যে ব্যক্তির জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশ হতো কিনা সন্দেহ, সেই ব্যক্তিকে, সেই দেশকে, সেই কনসেপ্টকে বারে বারে আঘাত করার চেষ্টা করছে। আপনারা জানেন, গতকাল হাদি, তার নামের আগে কিন্তু আরেকটি শব্দ যোগ হয়, সেটি ওসমান নয়, আরেকটি শব্দ, যেটি বলে তিনি মিডিয়াতে প্রচার পেয়েছিলেন, সেই মানে যেটা সিরে ফেলতে চেয়েছিলেন আর কি। আমরা তো সেগুলো বলতে পারি না। সেই হাদি, সেই সিরে ফেলা হাদি নিজেই সিরে গেছেন। এখন এই হাদিকে হত্যা করলো কারা, আমরা কিন্তু অর্থটা খোঁজার চেষ্টা করছি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নাকি জয়েন্ট সেক্রেটারি রুহুল কবির রিজভী, তিনি বলেছেন যে পুলিশরা তাকে বলেছে যিনি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন, শুটার ছিলেন, তিনি শিবিরের রাজনীতির সাথে জড়িত। তো এটা তো বিচিত্র কিছু না। আবরারকে হত্যা করেছে, ছাত্রলীগের উপরে দোষ এসছে। পরবর্তী দেখা গেছে যে আবরার হত্যাকারী যেগুলো ছিল, এগুলো সব এখন ছাত্র শিবিরের নেতা হয়ে গেছে। তার মানে বিভিন্ন দলে থেকে তারা সন্ত্রাসী, চাঁদাবাজি, লুণ্ঠন এবং দর্শন, এইরকম কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বছরের পর বছর। যখন সুযোগ এসছে, তখন মুখ থেকে মাস্কটা খুলে তার আত্মপরিচয় দিয়েছে। তো এখন এই যে জামাত শিবিরের যে ছেলেটি এই মানে ওসমান হাদিকে হত্যা করলো, তিনি এখন নির্দ্বিধায় ছাত্রলীগ হয়ে যাবেন। কেন হয়ে যাবেন? কারণ এখন তো ছাত্রলীগের গায়ে কালিমা লেপন করতে হবে। তারাই বলছে ছাত্রলীগ নেই, আওয়ামী লীগ নেই, তাহলে আসলো কোত্থেকে? তারা আছে তাহলে তাদের বাসায় না? এই হাদি কিন্তু মারা গেছে, হাদি কিন্তু জীবিত নেই, কিন্তু হাদিকে মৃত্যু ঘোষণা করা হবে 16ই ডিসেম্বর। কেন জানেন তো সেটা? মানে এটা দিয়ে আপনারা প্রমাণটা পাবেন। প্রমাণটা পাবেন এই কারণে যে এই সাম্প্রদায়িক গোষ্ঠী ছোট ছোট দোকান তৈরি করছে। এই জামাতে ইসলামী গত 30-40 বছর থেকে ছোট ছোট দোকান তৈরি করছে। এই দোকানগুলো দেখলে কোনোটা মুদির দোকান, কোনোটা শুটকি দোকান, কোনোটা আতরের দোকান, কোনোটা জায়নামাজের দোকান, কোনোটা বোরকার দোকান, কিন্তু এই দোকানগুলা নাম ভিন্ন ভিন্ন হলেও মালিকানা কিন্তু একটি, সেটা হলো বাংলাদেশের সাম্প্রদায়িক গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী জামাতে ইসলামী। তারা 1971 সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়, মহান মুক্তিযুদ্ধে জামাত ইসলামের যে ছাত্র সংগঠনটি ছিল, তার নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। সেই ছাত্র সংঘ 3টি দল গঠন করেছিল, আল বদর, রাজাকার এবং আল শামস। এই 3টি বাহিনীর বিভিন্ন দল, কোনোটা রাজাকারের প্রধান ছিল নিজামী, আল বদরের প্রধান ছিল মুজাহিদ। এইভাবে এক একজন জামাতের নেতা এক একটার প্রধান হয়েছে, এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ধরে ধরে নিয়ে রায়ের বাজার বধ্যভূমিতে গুলি করে হত্যা করেছে, ব্যায়নেট দিয়ে কুচিয়ে হত্যা করেছে, অনেককে হাত পা বেঁধে হত্যা করা হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের পর রায়ের বাজার বধ্যভূমিতে শত শত লাশ, গলিত লাশ, অর্ধগলিত লাশ এবং তাজা লাশ পাওয়া গিয়েছিল। তাদের স্ত্রীরা, তাদের পুত্ররা, সন্তানরা যারা জীবিত ছিল, যারা দেখেছে, ধরে নিতে কারা কারা এসেছিল, তারা কিন্তু সাক্ষী দিয়ে বলেছে। তার মানে তাদের কেউই কিন্তু রাজাকার ছাড়া আর কেউ ছিল না। আল বদর ছিল, রাজাকার ছিল, আল শাম ছিল, আর কেউ না। এবং দেখেন, বাংলাদেশে অনেক বীর শ্রেষ্ঠ রয়েছেন 7 জন। এই 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে কাউকে কি আপনি কখনো মোল্লা দেখেছেন? জামাতে ইসলাম করেছে দেখেছেন? নেজামে ইসলাম দেখেছেন? দেখেননি। আরবি লাইনে পড়াশোনা করেছে দেখেছেন? দেখেননি। অথবা যারা বীর উত্তম ছিল,
তাদের মধ্যে যারা বীরুত্তম হয়েছে দেশের জন্য যুদ্ধ করে, তাদের মধ্যে একজনও কি জামাতে ইসলামী অথবা কোনো ইসলামী লাইনে পড়াশোনা করা মৌলবাদী শাসক গোষ্ঠী, মানে আজকের যে জামাতে ইসলামী তাদের কেউ ছিল? ছিল না। তারপর বীর বিক্রম, তাদের মধ্যেও কেউ জামাতে ইসলামী ছিল না। তারপরে আসেন বীর পথিক, তাদের মধ্যেও কেউ ছিল না। কিন্তু এখন তারা দাবি করে তারাই শুধু মুক্তিযুদ্ধ চেয়েছে, তারাই বাংলাদেশ চেয়েছে, আওয়ামী লীগ চায়নি। এই যে মনে করেন মুনাফিকি, মুনাফিকি হচ্ছে তাদের রক্তে। এরা মুনাফিকি ছাড়া ওদের কোনো রক্তের মধ্যে আর কিছু নেই। ওরা গতকাল যা বলবে এর পরের দিন কিন্তু তারটা উল্টাইয়া বলবে। কারণ কি, মুনাফিক হিসেবে তাদেরকে যে প্রমাণ সেটা তো তারা দিতে হবে। 1971 সালের পর এই দেশে কিন্তু তারা রাজাকারি ছেড়ে যখন এই দেশ স্বাধীন হয়, যখন বিভিন্নভাবে পালিয়ে থেকে আস্তে আস্তে যখন সমাজে আসে, তখন আমরা দেখলাম তারা বলে যে না, আমরা তো স্বাধীনতার সপক্ষের। সেদিন মীর কাসেমের ছেলে বলল, আমার বাবা মানে তার বাবা তাকে বলেছে যে আমরা স্বাধীনতা বিরোধী ছিলাম, এই কারণে আমরা মনে করি না এই বাংলাদেশ মনে হয় মুসলিম দেশ হিসেবে টিকে যাবে। আমরা যদি জানতাম যে আজকের মতো বাংলাদেশ মুসলিম দেশ হিসেবে টিকে যাব, অর্থাৎ তারা যদি জানতো, তাহলে তারা কিন্তু পাকিস্তানের পক্ষে থাকতো না, বাংলাদেশের পক্ষে থাকতো। তার মানে তাদের আত্ম উপলব্ধির এই জায়গাটি তারা বলে, কিন্তু সত্যিকার অর্থে এখনো তারা বলছে 54 বছরের প্রতিশোধ নিতে হবে। 54 বছরের প্রতিশোধ নিতে হবে কে বলছে? জামাতের নমিনেটেড এমপি প্রার্থী। তাহলে আপনারা বোঝেন 54 বছর আগে কি হয়েছিল। তার মানে তাদের সাথে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটি বাংলাদেশের যুদ্ধ হয়েছিল। এখন তারা বাংলাদেশ চায় না, সার্ক অকার্যকর। এখন তারা ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের সাথে একটি কনফেডারেশন করতে চাচ্ছে, একটা নতুন ধরনের একটা অ্যালাইনমেন্ট করতে চাচ্ছে। কেন? কারণ পাকিস্তান তো মৌলবাদী উৎপাদন করে, জঙ্গি উৎপাদন করে। এই জঙ্গি এবং মৌলবাদীদেরকে যদি পাকিস্তান থেকে বাপধারাটাকে যদি তারা জিয়ে রাখতে না পারে, তাদের রাজনীতিতে কিন্তু আর কোনো সম্বল নেই। 71 আমাদের, জারিগান আমাদের, সারিগান আমাদের, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, এরা সবাই আমাদের, গোলাম মোস্তফা আমাদের, সবাই আমাদের। কেন আমাদের? কারণ এরা এই বাংলাকে, এই বাংলার মানুষকে, সংস্কৃতিকে, সাহিত্যকে, ইতিহাসকে ভালোবেসেছে, মানুষের জীবনকে উন্নত করতে কাজ করেছে এবং কাজ করবে। আর জামাতে ইসলাম শুধু নিজে ছাড়া আর কাউকে বোঝে না। আপনি দেখেন, আওয়ামী লীগের কোনো নেতা যদি একটি ব্যাংক তৈরি করে, সেখানে কিন্তু পাড়া প্রতিবেশী এলাকার ছেলেপেলে, শিবির হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তারা চাকরি পাবে। কিন্তু জামাত শিবিরের কোনো প্রতিষ্ঠানে জামাত ছাড়া পিয়নের চাকরিও হয় না। তার মানে হচ্ছে জামাতকেই তারা আলাদা একটা ধর্ম মনে করে। আর আমরা যারা মুসলমান, তাদের জন্য জামাত করা হারাম। কারা বলেছেন? 1200 আউলিয়া, অলি, দেওবন্দ, যাদের হাত ধরে এই ভারতবর্ষে ইসলাম এসছে, তারা বলেছে, আমি তো বলিনি। আপনি দেখেন, আপনি বাংলাদেশের এই হাটাজারিতে যান, তারা বলছে। এবং হাত পাকা নিয়ে যিনি মাওলানা ওয়াজ করেন, এখন জামাতের লগে লিঙ্ক করার চেষ্টা করছেন, তিনি বলেছেন পৃথিবীতে এই দেশে যদি কোনো কমিউনিস্ট পার্টিও, ইসলাম বিরোধী কোনো শক্তিও যদি এদেশের ক্ষমতায় আসে, তারপরেও ইসলাম বেঁচে থাকবে, আশা থাকবে। কিন্তু জামাতে ইসলামী যদি ক্ষমতা আসে, তাহলে ইসলাম বেঁচে থাকার আর কোনো আশাই থাকে না। তাহলে দেখেন, এই দেশটাকে ধ্বংস করা, ইসলামকে ধ্বংস করা, মানুষের যে রীতি নীতি, হাজার বছরের সাংস্কৃতিক ধারাবাহিকতা, সেটাকে ধ্বংস করার জন্যই কিন্তু জামাত শিবির উঠে পড়ে লেগেছে। এই আমাদের 16ই ডিসেম্বর, এই 16ই ডিসেম্বর যে হাদিকে হত্যা করেছে বিএনপির, জামাতের লোকেরা, বিএনপির লোক না, সরি, কারণ বিএনপির নামে নাম দেওয়া হয়েছে, কিন্তু বিএনপির নেতারা বলছে, পুলিশ তাদেরকে বলেছে, আমি তো নাম দিয়ে বললাম, রিজভি বলেছে যে যে হত্যাকারী শুটার যাকে পাওয়া গেছে, সে ওই তার সাথেই ছিল, হাদির সাথেই ছিল। কি ফাটাইয়া ফেলতে বলছে না, সেটা ফাটাইয়া দিছে। সে হাদিকে গুলি করছে। গুলি করা এটা ধরাও পড়েছে সিসিটিভি ক্যামেরায়। এবং আপনারা বোঝেন, আওয়ামী লীগ তো একটা জায়গা যেটাকে আপনারা পাইছেন যে দোষ হইলে ওখানে দিতে পারবেন, দিতেই থাকেন। কিন্তু বাংলাদেশের মানুষ এত বোকা না, বাংলাদেশের মানুষ বোঝে। আর আওয়ামী লীগ যদি মনে করেন যে এত শক্তিশালী, তাইলে ভয়ে আরো একটু নত হন। সময় আসছে, একে একে আপনাদের সবাইকে ধরা হবে, গুলি করে নয়, আইনের আশ্রয় নিয়ে আসা হবে। সেদিন হয়তো দূরে আছে, একটু দূরে, খুব বেশি দূরে না। এদেশের মানুষ মুক্তিযুদ্ধের সময়ও বহু কষ্ট করছে, বহু শ্রম দিয়েছে। বেশিরভাগ শ্রম দেওয়া, কষ্ট করা মানুষরা ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের, স্বাধীনতার সপক্ষের আওয়ামী লীগের মানুষ। কারণ আওয়ামী লীগের নেতৃত্বেই এই মুক্তিযুদ্ধটি হয়েছে। মাঠে মুক্তিযুদ্ধ যখন হয়, আর্মিরা মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে এবং যুদ্ধ করেছে, কিন্তু এটার পরিচালনার ভার, রাষ্ট্র পরিচালনার ভারের মতো আওয়ামী লীগের হাতেই ছিল। সুতরাং এই আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের আজকে 54 বছর। এই 54 বছরের বিজয় দিবস আমরা এবার করতে পারছি না। আপনারা বিজয় দিবসের ডিসেম্বরের 1 তারিখ থেকে আপনারা দেখতেন রেডিওতে বিজয়ের গান, এখন আর বিজয়ের গান নেই। এখন কাদের গান? পাকিস্তানিদের গান, হাদিদের গান। কি গান এগুলা? ওই যে টাকলা, আরেকটা আছে না টাকলার গান, এদের কি গান আপনারা বুঝছেন তো? যে বলছে যে 11টা মানুষ একটা বল নিয়ে কি খেলে, এটা আমার বুঝেই আসে না, তার বুঝে আসে না। পৃথিবীর কোটি কোটি মানুষের বুঝে আসে, কিন্তু তার বুঝে আসে না। কারণ তার বুঝে আসবে কোত্থেকে? সে তো মৌলবাদী চক্রের
মৌলবাদীদের বীজে জন্ম। সুতরাং তার চিন্তায় তো ওই 1400 বছরেরও পুরনো আইএমএ জাহেলিয়াতের মানচিত্রটা বসে আছে। সে তো আর এই 1400 বছর পরের দুনিয়াতে নেই, সে এখনো আজীব দুনিয়াতে আছে। আসুন, এই মুক্তিযুদ্ধের এই বিজয়ের মাস আমাদের ডিসেম্বর, এই ডিসেম্বরে প্রত্যেকটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের ফেসবুকে, আপনাদের ওয়ালে, আপনাদের জীবনে ব্যক্তিগতভাবে সন্তানদের সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস শেয়ার করুন, মুক্তিযুদ্ধের একটি গান শুনুন, মুক্তিযুদ্ধের একটি সিনেমা দেখুন এবং এই মুক্তিযুদ্ধকে আমাদের চিন্তায় এবং চেতনায় লালন করুন। এই দেশ মুক্তিযোদ্ধাদের দেশ, এই দেশ অসাম্প্রদায়িক মানুষের দেশ। আজকে একটা শকুন এসে আপনার গাছের ঢালে বসছে, এই শকুন চিরদিন থাকবে না। এই শকুনকে তাড়ানোর ব্যবস্থা আমরাই করব। আরেকটি মুক্তিযুদ্ধ হবে, সেই মুক্তিযুদ্ধটি আপনারা যারা শরীক হতে চান, আপনাদের জীবদ্দশায় সেই সুযোগ হয়তো আপনাদের কাছে আসবে। এই যুদ্ধ মানে অস্ত্র দিয়ে হবে না, নীতি, নৈতিকতা, আদর্শ এবং সংগ্রামটা হবে আদর্শিক এবং রাজনৈতিক। সেই সংগ্রামের জন্য আপনাদের সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশে যে নাটক চলতেছে, নাটক দেখতে দেখতে সারা দিন যাবৎ প্রচন্ড ক্লান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করতেছি, এর মধ্যে একটা সংবাদ দেখলাম। দেখার পর আমার অনেকটা হাসি পেল, আবার একটা সময় ভাবলাম সত্যি তো বলেছে। আসলে যাদের পায়ের নিচে মাটি নাই, যাদের মাথার উপর আকাশ নাই, তারা কিভাবে তো লম্ফ ঝম্ফ করে। গণ অধিকার পরিষদের বিকাশ নূর বলেছে, নির্বাচনী এলাকায় প্রচারে যেতে সাহস পাচ্ছি না। আপনারা নিশ্চয়ই জানেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 12ই ফেব্রুয়ারি সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ইলেকশন কমিশনের পক্ষ থেকে। নুরুল হক নূর, সেই জুলাই যোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, পটুয়াখালীর কৃতি সন্তান, এখন এই মুহূর্তে পটুয়াখালী যেতে সাহস পাচ্ছে না নিরাপত্তাজনিত কারণে। গতকাল ইনকিলাব মঞ্চের হাদিকে ভেঙে দেওয়া হয়েছে। কে ভেঙে দিয়েছে, কারা ভেঙে দিয়েছে, সেটা নিয়ে অলরেডি 2টা ভিডিও আমি দেখিয়েছি এবং আপনারা নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক স্ট্যাটাস, একাধিক গণমাধ্যমের সংবাদ, বিভিন্ন বিষয় দেখে অলরেডি বুঝেই গিয়েছেন ছেঁড়া হাদিকে ছিঁড়ে দিয়েছে জামাত ইসলাম। যদিও ছাত্রলীগের ফয়সাল করিম দাউদ খান, তাকে ফাঁসানোর একটা আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু আমরা যেই সংবাদ পেয়েছি, যেই ব্যক্তি হাদিকে গুলি করেছে সে গতকাল পাকিস্তান এম্বাসির সহায়তায় বাংলাদেশ থেকে চলে গেছে। কিন্তু বর্তমান জামাত ঘেঁষা অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য, বিষয়টাকে অন্যদিকে মুভ করানোর জন্য ঘোষণা দিয়েছে, হাদির উপর যারা আক্রমণ করেছে তাদেরকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কি নাটক! অথচ যেই ব্যক্তিটা হাদিকে গুলি করেছে তাকে পাকিস্তান এম্বাসির সহায়তায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ থেকে ভাগিয়ে দিয়েছে এবং সে সরাসরি জামাতের সাথে সম্পৃক্ত ছিল এবং সে সাদেক কায়েমের সব থেকে কাছের মানুষ, প্রাণের মানুষ, প্রিয় মানুষ, আপনজন। তাকে পাঠিয়ে দিয়ে এখন নতুন নতুন নাটক সাজাচ্ছে, 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা ক্লাউন জাহাঙ্গীর সেই ঘোষণা দিয়েছে। ভাবতে পারছেন কতটা নাটকবাজ। রুহুল কবির রিজভী আবার বলে দিয়েছে এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে ভিপি সাদেক কায়েম এবং যে ব্যক্তি ফয়সাল করিম দাউদ খানের কথা বলা হচ্ছে, ছাত্রলীগের সাবেক নেতা, সে সাদেক কায়েমের অনেক কাছের মানুষ। তার সাথে একটা ছবিও দেখলাম, ভাইরাল হয়ে গেছে। আবার আমাদের ডিএমপির যে কমিশনার, সেও ঘোষণা দিয়েছে হাদিকে যারা গুলি করেছে তারা জামাত শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। এত স্টেটমেন্টের পরেও কি আপনাদের বুঝার বাকি আছে যে হাদিকে হত্যা চেষ্টা করেছে জামাত এবং সাদেক কায়েমকে ঢাকা 8 আসনে নির্বাচনে যাতে তাকে খুব সহসায় বের করে নিয়ে আসতে পারে, নির্বাচনী বৈতরণী যাতে জামাত সহসায় বের হতে পারে, কারণ সেখানে মির্জা আব্বাস একটা বিশাল বাধা। হাদিকে হত্যা করে সেই দায়টা মির্জা আব্বাসের উপর চাপিয়ে দিয়ে মির্জা আব্বাসকে একটা মামলার মধ্যে ফাঁসিয়ে দিয়ে সাদেক কায়েমকে চমৎকার ভাবে বের করে নিয়ে আসবে মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে। এইটা পুরোপুরি সম্পূর্ণরূপে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাতের একটা কঠিন পরিকল্পনা ছিল, যেটা সম্ভবত ভেস্তে যাওয়ার পথে। হাদির ব্যাপারটা এখনো ক্লিয়ার না, সম্ভবত সে কুমায় চলে গেছে, সেখান থেকে ফিরতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। এই সব ঘটনাকে কেন্দ্র করে একটা নতুন গুজব মার্কেটে ছেড়ে দেওয়া হচ্ছে। প্রথম সূত্রপাত ঘটিয়েছে জুলকারনাইন সায়ের। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে 80 জন শুটারকে বাংলাদেশে নাকি প্রবেশ করিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এখানে সবকিছু তত্ত্বাবধান করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এই ঘটনা জুলকারনাইন সায়ের গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিয়েছে এবং সায়ের যারা অনুসারী বাংলাদেশে আছে, বিশেষ করে বিকাশ রাশিদের মতো বদমাইশ যারা আছে, এরা বলতেছে নির্বাচনের পূর্বে 50 জন প্রার্থীকে তালিকা করা হয়েছে, তাদেরকে হত্যা করা হবে। যেমন কথা গতকাল ব্যারিস্টার ফুয়াদ বলেছিল যে হাসনাত, ব্যারিস্টার ফুয়াদ এবং হাদিকে লক্ষ্যবস্তু বানিয়ে তাদের উপর একটা হামলা চালানোর পরিকল্পনা করছে পতিত ফ্যাসিস্ট
স্বৈরাচার বাংলাদেশ আওয়ামী লীগ। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের কি এত দুর্দিন আসছে যে বেসের ফুয়াদের মতো একটা বাস্টার্ডকে মারতে হবে, হাসনাদের মতো বাস্টার্ডকে মারতে হবে? আওয়ামী লীগ তো বাংলাদেশে নাই, বাংলাদেশের রাজনীতি থেকে তাদের সবকিছু অপ্রাসঙ্গিক হয়ে গেছে, তারা দেশ থেকে পালিয়ে গেছে, তারা দেশে নাই, তারা দেশে কথা বলতে পারে না, তারা দেশে চলতে পারে না, তাদের স্বাভাবিক জীবনযাপন তারা করতে পারছে না। এই মুহূর্তে আওয়ামী লীগ কিভাবে শুটার ঢুকিয়ে তারা হত্যা চালাচ্ছে? যদি আওয়ামী লীগ শুটার ঢুকিয়েই থাকে বাংলাদেশে, সেক্ষেত্রে তাকে গ্রেফতার করা হলো না কেন? তাহলে তাকে গতকাল কেন পালিয়ে যেতে দেওয়া হলো? পাকিস্তান এম্বাসি এখানে কেন সহায়তা করলো? এই প্রশ্নগুলোর উত্তর অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই বাংলাদেশের সাধারণ মানুষকে দেবে। আমরাও সেই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। মির্জা আব্বাসকে সম্পূর্ণরূপে ফাঁসানোর জন্য হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে, এটাই একমাত্র কারণ, এবং এই পুরো পরিকল্পনা করেছে জামাত শিবিরের লোকজন। কিন্তু ওই যে ফয়সাল করিম দাউদ খানকে ছাত্রলীগের নেতা বানিয়ে তার উপর দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, এগুলো আসলে বাংলাদেশের মানুষ এখন আর গ্রহণ করবে না। কারণ গত 15 মাসে তোমরা যা যা বুঝিয়েছো প্রত্যেকটা বিষয় মিথ্যা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে তোমরা প্রথম শ্রেণীর বাটপার, প্রথম সারির বাটপার, কারণ তোমরা তোমাদের কোনো কথা রক্ষা করতে পারো নাই। এই দেশটা বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে বিনির্মাণের একটা প্রচেষ্টা ছিল বাংলাদেশের সাধারণ মানুষের, যারা আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছিল। কিন্তু সুদখোর বাচ্চা ইউনূস ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশের সবকিছুকে ধ্বংস করে ফেলেছে। এখন এই মুহূর্তে এই অবস্থায় নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার, যত ধরনের মেটিকুলাস পরিকল্পনা করার দরকার, প্রত্যেকটাই করবে জামাত এবং ইউনূস গং। আজকে একটা লজ্জার জন্ম দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সাবেক সংসদ সদস্য, তিনি সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, টকশুতে চমৎকার কথা বলতেন, মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলে একদম উল্টায় ফেলতেন। বাংলাদেশের একাধিক মিডিয়াতে তিনি টকশুতে গিয়ে কথা বলতেন, তিনি জামাতের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলে একদম আওলায় দিয়েছিলেন। তিনি আজকে জামাতে যোগ দিয়েছেন। মেজর আখতার সাহেব জামাতে যোগ দিলেন। যে জামাতিদের বিরুদ্ধে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আপনি যুদ্ধ করলেন, যে জামাতিদের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধে আমাদের 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা প্রাণ দিল, যেই জামাতিরা আমাদের 2 লক্ষ মা বোনের সম্ভ্রমকে নষ্ট করলো, আজকে ক্ষমতার লোভে, আজকে মন্ত্রী সভায় মন্ত্রী হওয়ার লোভে আপনি মেজর আখতার সাহেব জামাতে যোগ দিলেন। যাদের হাতে আপনার সহযোদ্ধাদের রক্ত, যাদের শরীরের স্পর্শে আছে সম্ভ্রমহারা মা বোনদের আর্তনাদ, তাদের দলে আপনি যোগ দিলেন আখতার সাহেব। এই শেষ সময়ে এসে ক্ষমতার এতই লোভ আপনার জাগলো, কদিন বাঁচবেন? 5 বছর, 10 বছর? এই শেষ সময়ে এসেও আপনাকে মন্ত্রী সভায় ঠাঁই নিতে হবে, যার কারণে আপনি জাতির সাথে প্রতারণা করলেন, আপনি শহীদ মুক্তিযোদ্ধাদের সাথে প্রতারণা করলেন, পুরো বাঙালির সাথে প্রতারণা করতে পারলেন। বিএনপি ভালো লাগে না, আপনি চুপ থাকতেন, নীরব থাকতেন, রাজনীতি বিশ্লেষণ করতেন, ভালোই কথা বলেন, সেগুলাই করতেন। কিন্তু এই শেষ সময়ে এসে আপনার এই যে অর্জন, মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশের মানুষের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, 71-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাপরাধীদের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে আরো একবার লজ্জায় ফেলে দিলেন, আরো একবার বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করলেন। এই অপচেষ্টা কখনোই সফল হবে না। আপনি যে লোভে জামাতে যোগ দিয়েছেন, সেই আশা কখনোই আপনার পূরণ হবে না, এইটুক মাথায় রাখবেন। মেজর আখতার সাহেব ইনকিলাব মঞ্চের হাদি সাদনাতলায় চলে গিয়েছে, এভার কেয়ার হসপিটাল ভর্তি আছে, সেখানে হাদির প্রিয় মানুষ, প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী বেগম জিয়া শায়িত আছে। সে অলরেডি চলে গেছে, এটা আমরা নিশ্চিত হয়ে গেছি। হয়তোবা 16 ডিসেম্বরের পর তার ঘোষণা আসবে। 25 ডিসেম্বর যদি খাম্বা বাংলাদেশে আসে, মানে তারেক ভাইয়া যদি বাংলাদেশে আসে, সেক্ষেত্রে ঘোষণা হওয়ার সম্ভাবনা বুঝতে পারবো। হাদি নাটক ঠিক ততক্ষণ চলবে যতক্ষণ না বিএনপিকে কুণ্ঠাসা করা যাবে, যতক্ষণ না খালেদা জিয়ার ইস্যুটাকে ধামাচাপা দেওয়া না যাবে, ততক্ষণ হাদি ইস্যু বাংলাদেশে চলতে থাকবে। এবং এটা চালানোর জন্য ডিপ স্টেট সব ধরনের পরিকল্পনা করে রেখেছে। এটা চালানোর জন্য মিডিয়াতে যা যা করা প্রয়োজন সবকিছু সুপরিকল্পিতভাবে করা হচ্ছে। ভালো থাকবে।